হিমগিরি রাজ্যের দক্ষিণে এক জঙ্গলে বাস করত এক অসহায় হরিণ। হরিণ তার ছোট বাচ্চাকে নিয়ে একাই থাকতো। হরিণ তার বাচ্চাকে অনেক ভালোবাসতো। একবার জঙ্গলে অনেক খরা দেখা দেয়, সেজন্য হরিণ কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। তাই হরিণ অনেক চিন্তায় পড়ে যায়। সে এখন কি করে তার বাচ্চার খাবার জোগাড় করবে। তখনই তার বাচ্চা বলে ওঠে, মা, ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না মা। ও মা, আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ রে মা, তোর বুঝি খিদে পেয়েছে? আশেপাশে তো কোনো খাবারও নেই রে মা, তুই এখানে একটু দাঁড়া, আমি দেখছি কোথাও কোনো খাবার খুঁজে পাই কিনা। তুই কিন্তু এখানেই থাকবি, এক পাও কোথাও নড়বি না। আচ্ছা মা, তুমি যাও, কোনো চিন্তা করো না, আমি এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। এরপর হরিণ জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু জঙ্গলে কোথাও কোনো খাবার দেখতে পায় না। তবুও সে জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। এবার কি হবে, কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। এবার আমার বাচ্চা কি খাবে? ও যে অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, ওর অনেক খিদে পেয়েছে। হরিণ যখন খাবার খুঁজছিল তখন এক বানর হরিণকে দেখতে পায় এবং তার কাছে এসে বলে, কি হয়েছে হরিণ বোন, তোমাকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ বোন, আর বলো না, আমার বাচ্চার অনেক খিদে পেয়েছে, ও খাবার চাইছে, কিন্তু তুমি তো জানো খরার জন্য এই জঙ্গলে কোনো খাবারই নেই। কি করি বলো এখন? ও, এই কথা, তা তোমার বাচ্চাকে কোথায় রেখে এসেছো? এই জঙ্গলে একটা দুষ্টু শিয়াল আছে, ওর কাছ থেকে তোমার বাচ্চাকে সামলিয়ে রেখো। ও কিন্তু খুব খারাপ। আর তুমি খাবার নিয়ে কোনো চিন্তা করো না, দূরের এক গ্রামে আমি কিছু ঘাস দেখেছি। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে বোন, আমি এখানেই অপেক্ষা করছি। কিছুক্ষণ পর বানর কিছু কচি ঘাস নিয়ে হরিণের কাছে আসে। ঘাস দেখে হরিণ অনেক খুশি হয়ে যায়। এই নাও বোন, কিছু ঘাস, এগুলো তুমি নিয়ে গিয়ে তোমার বাচ্চাকে দাও। তোমাকে অনেক ধন্যবাদ, এগুলো দেখলে আমার বাচ্চা অনেক খুশি হবে। তুমি আর এখানে দেরি করো না, তোমার বাচ্চাকে তুমি ওখানে একা রেখে এসেছো, তাড়াতাড়ি যাও ওর কাছে, না হলে ওর বিপদ হতে পারে। এরপর হরিণ ঘাসগুলো নিয়ে তাড়াতাড়ি সেখানে যায়। হরিণ সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার কোনো বাচ্চা ছিল না। আর সে আশেপাশে তার বাচ্চাকে খুঁজতে থাকে। বাচ্চা, ও বাচ্চা, কোথায় তুই? এই দেখ, তোর জন্য আমি কত খাবার এনেছি মা। এসব বলে হরিণ চারিদিকে তার বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। হঠাৎ সে ঝোপের কাছে এক শিয়ালকে দেখতে পায়। তুই তুই এখানে, তার মানে তুই আমার বাচ্চাকে খেয়েছিস, তাই না? না না, আমি এখনো তোর বাচ্চাকে খাইনি, ও আমার কাছেই আছে আর অনেক ভালোই আছে। কিন্তু তুই যেহেতু আমাকে বকা দিলি, এবার আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে বকা দিস? দেখ তবে এবার আমি কি করি। না না, তুমি আমার বাচ্চাকে কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা, আমি তোর বাচ্চাকে ছেড়ে দিতে পারি, তবে তোকে আমার কথা মতো চলতে হবে। যদি তুই আমার কথা শুনিস তবে আমি তোর বাচ্চাকে ছেড়ে দিব, না হলে আমি ওকে আজই খেয়ে ফেলবো। না না, তুমি ওকে খেও না, আমি তোমার সব কথা শুনবো, বলো আমাকে কি করতে হবে। ঠিক আছে, শুন তবে, তোকে আমাকে 1 মাস খাবার নিয়ে এসে দিতে হবে। যদি তুই 1 মাস আমাকে ঠিকভাবে খাবার এনে দিতে পারিস, তবেই তুই তোর বাচ্চাকে দেখতে পাবি এবং তোর সাথে নিয়ে যেতে পারবি। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস খাবার এনে দিব, তবুও তুমি আমার বাচ্চার কোনো ক্ষতি করো না। এই বলে হরিণ শিয়ালের জন্য খাবার খুঁজতে যায়।
জঙ্গলে খাবারের অভাব ছিল। হরিণ অনেক খোঁজাখুঁজি করেও জঙ্গলের কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। সে অনেক খুঁজতে খুঁজতে জঙ্গলের এক ধারে রাস্তার পাশে কিছু খাবার পায় এবং সে খাবারগুলো নিয়ে শিয়ালের কাছে যায়। এভাবে প্রতিদিন হরিণ শিয়ালের জন্য খাবার খুঁজে আনতো। বাহ, আজ তো অনেক খাবার নিয়ে এসেছিস। এভাবেই খাবার আনতে আনতে 1 মাস হয়ে যায় এবং সেই দিন হরিণ শিয়ালকে বলে, দেখো, আমি এই 1 মাস ধরে অনেক কষ্ট করে তোমাকে খাবার এনে দিয়েছি। এবার তুমি আমার বাচ্চাকে আমাকে একটু দেখতে দাও। কতদিন দেখি না আমার বাচ্চাকে, কতদিন ওর মুখে মা ডাক শুনি না। না, তুই এখনই তোর বাচ্চাকে দেখতে পাবি না। তোকে আরো 1 মাস আমাকে খাবার এনে দিতে হবে, তবেই তুই তোর বাচ্চাকে দেখতে পাবি, না হলে নয়। তুমি কেন এমন করছো? 1 মাস তোমায় খাবার এনে দিলে তুমি আমার বাচ্চার সাথে আমার দেখা করিয়ে দিবে, তবে এখন কেন এমন করছো? তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমার বাচ্চাকে আমাকে একটু দেখতে দাও, না হলে আমি আর তোমাকে খাবার এনে দেব না। কি বললি তুই? আমাকে খাবার এনে দিবি না? দাঁড়া, এক্ষুনি তোর বাচ্চাকে আমি খেয়ে ফেলবো। তোকে আর আমাকে খাবার এনে দিতে হবে না। না না, এমন করো না। ঠিক আছে, আমি তোমাকে খাবার এনে দিব। হরিণ মন খারাপ করে আবার শিয়ালের জন্য খাবার খুঁজতে যায়। পথে হঠাৎই আবার বানরের সাথে হরিণের দেখা হয়ে যায়। হরিণের মন খারাপ দেখে বানর বলে, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? তখন হরিণ শিয়ালের সব কথা বানরকে খুলে বলে। এগুলো শুনে বানর বলে, তুমি শিয়ালের কথা বিশ্বাস করে ওর জন্য খাবার খুঁজতে যাচ্ছ? ও তোমাকে মিথ্যে বলেছে। ও তোমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। ও এক প্রতিবেশী বানরের সাথেও এমন করেছিল। মিথ্যে বলে 1 মাস ওর কাছ থেকে খাবার নিয়ে এসেছে। ও তোমাকেও মিথ্যে বলেছে। কি বলছো বোন? ওই দুষ্টু শিয়াল আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে? হ্যাঁ, এভাবে আর চলতে পারে না। এবার ওই বদমাশ শিয়ালকে একটা উচিত শাস্তি দিতেই হবে। এরপর বানর ও হরিণ মিলে একটা বুদ্ধি বের করে। পরের দিন হরিণ খাবারের মধ্যে বিষ দিয়ে শিয়ালের কাছে নিয়ে যায়। বাহ বাহ, এত খাবার! আজ আমি অনেক খুশি। অনেক দিন পর এত খাবার একসাথে খাবো। শিয়াল আনন্দের সাথে বিষ মাখা খাবারগুলো খেয়ে ফেলে। আর খেতে খেতে সে হঠাৎই মাটিতে পড়ে যায়। বিষ মাখা খাবার খেয়ে দুষ্ট শিয়ালের মৃত্যু ঘটে। আগুন ধরাইলা প্রিয় এলাকাবাসী, আমাদের ফেলটু কদু এবার চতুর্থবারের মতো ফেল মেরেছে। এই খুশিতে কদুর কিপটা বাবা এক মজলিসের আয়োজন করেছে। সেখানে আপনারা যাবেন, খাবেন এবং ফেলটু কদুর জন্য দোয়া করবেন। এই কথাগুলো ঝলমলি হাতে মাইক নিয়ে ভ্যান গাড়িতে উঠে এলাকাবাসীকে বলতে থাকে ফেলটু কদুকে খেপানোর জন্য। এমন সময় সেখানে কদু চলে আসে আর ঝলমলিকে থাপ্পড় দিয়ে বলে, কি রে ঝলমলি, তুই রাস্তায় মাইক দিয়ে এসব কি বলছিস? আমার কি মান সম্মান নাই নাকি? এই দেখ, তোরা দেখ, ফেলটু কদুর নাকি আবার মান সম্মান আছে। যে কিনা বারবার ফেল করে আর তার পরিবারের মুখ উজ্জ্বল করে। দেখ ঝলমলি, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমি রাগলে এর ফল ভালো হবে না কিন্তু। চোরের মায়ের আবার বড় গলা। ফেল তো করেছিস, আবার বড় গলায় কথা বলছিস। তুই কি করবি আমাকে? আজ দেখবো তুই আমায় কি করতে পারিস। আমিও আজ মাইকিং করা বাদ দিব না, শালা ফেলটু কদুর বাচ্চা। ঝলমলির মুখে এসব কথা শুনে ফেলটুর খুব রাগ ওঠে। সে রাগ করে গিয়ে ঝলমলির চুলের মুঠি ধরে। ও মা গো, শালা ফেলটু কদুর বাচ্চা, আমার চুল ছাড় বলছি, ছাড়, নইলে কিন্তু তোকে কামড়ে দিব রে। এখন ছাড়তে বলছিস কেন? শালির ঘরের শালি ঝলমলি। তোর নাম যে কেন ঝলমলি রাখছে আমি বুঝি না। নামের সাথে তোর ব্যবহারের কোনো মিলই নেই। এমন
কথা বলতেই ঝলমলি গিয়ে কদুর চুল টেনে ধরে হাতে কামড় দেয়। ওয়া বাবা, ওয়া মা, ওয়া বাবা, আহ ও মা গো, মরে গেলাম রে। ডাইনি রাক্ষসী ঝলমলি, জীবনে মাংস খাসনি, আমার হাত কামড়ে দিয়ে মাংস ছিঁড়ে নিলি। তোকে আমি ছাড়বো না রে ঝলমলি। কথাগুলো বলে কদু ঝলমলির দিকে এগিয়ে যায়। তক্ষুনি ঝলমলি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলে তোর নেশা নেশা চোখে যেন আঙুল জ্বলে বুকে, তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে। ঝলমলি নাচছিল আর গানটি গাইছিল। ঠিক সেই সময় সেখানে কদু চলে আসে। ঝলমলি কদুকে না দেখতে পেয়ে নাচতেই থাকে। আর তখনই ঝলমলির হাতটা গিয়ে কদুর নাকে লাগে। নাক কেটে যায় কদুর। ওয়া বাবা, ওয়া বা, ওয়া বাবা, ওয়া বা, আহ ইস, তুই আমার নাকটা ফাটিয়ে দিলি ঝলমলি। কাল তো কামড়ে আমার মাংস খেয়েছিস, আজ আমি তোকে মারবো, আর তুই কিনা আবারও আমার নাক ফাটিয়ে দিলি। বেশ করেছি, আরো করব। শালা কদুর বাচ্চা, তোর উচিত শিক্ষা হয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়া আমার কি দোষ বল? আমি তো ইচ্ছা করে মারিনি। তুই আমার পিছনে চোরের মতো দাঁড়িয়ে থাকলে তো লাগবেই। তুই দেখছিস না আমি নাচছি? এসব কথা শুনে কদু বড্ড ক্ষেপে যায়। সে উঠে বাড়ির দিকে চলে যায় আর ভাবতে থাকে, এভাবে আর চলবে না আমার। যে করেই হোক পরীক্ষায় পাশ করতেই হবে, তাহলে আর কেউ আমাকে ফেলটু কদু বলতে পারবে না। আমার আর ঝলমলির সাথে ঝামেলাও হবে না। শালি ঝলমলি তো আমাকে জ্বালিয়ে মারলো, ওর জ্বালায় আর আমি বাঁচতে পারছি না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ফেলটু কদুর পরীক্ষার দিন ঘনিয়ে আসে। ফেলটু কদু ভাবতে থাকে, আমি তো সারা বছর আনন্দ করে কাটিয়েছি নকল করে পাশ করব বলে। জানি না হলের স্যাররা কেমন হবে, তাদের চোখ ফাঁকি দিয়ে নকল করতে পারবো তো? এভাবে আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে ফেলটু কদু তার বন্ধুদের নিয়ে পরীক্ষার হলে ঢুকে পড়ে। ঢুকে দেখে ওদের সব বন্ধুদের সিট একসাথে পড়ে। এতে কদু খুব খুশি হয়। এর মাঝে হলে স্যার ঢুকে পড়ে। আরে তোমরা উঠে দাঁড়িয়েছো কেন? তোমরা যে যার সিটে বসে পড়ো, এখন তোমাদের খাতা দেওয়া হবে। স্যার, আমার একটা কথা ছিল, আমি হিসু করতে যাব স্যার। গদু, এটা কেমন ভাষা বললে? বলবে প্রসাব করবে, তা না পারলে বলবে চাপ আছে স্যার। স্যার বুঝলাম, কিন্তু স্যার হাগু পাইলে তাহলে কি বলবো? স্যার আমি বলছি হাগু পাইলে কি বলবে? প্রসাব পাইলে বলবি চাপ আছে, আর হাগু পাইলে বলবি চাপের বাপ আছে স্যার, তাহলে স্যার বুঝে যাবে। স্যার তো দেখছি হলে কড়া ডিউটি দিচ্ছে, সবার খাতা চেক করছে স্যার। এর চোখ ফাঁকি দিয়ে তো নকল করাও সম্ভব না। এদিকে আমিও তো কিছু পারি না, কি যে করি? যে কোনো একটা উপায় আমাকে বার করতেই হবে। আমাকে এবার নকল করে পাস যে কোনো মূল্য করতেই হবে। ফেলটু কদু নামটা আমাকে এবার মুছে ফেলতেই হবে। কি ব্যাপার কদু, এভাবে কি ভাবছো? লেখা বাদ দিয়ে তাড়াতাড়ি লেখো, সবাই লিখছে দেখো না। তোমার জন্য কি সময় বসে থাকবে নাকি? আসলে স্যার আপনার কথাই ভাবছিলাম আর কি। এই কাগজটা নিন স্যার। কদু কাগজে কিছু একটা লিখে স্যারের হাতে দিল। স্যার সেটা নিয়ে চেয়ারে বসে পড়লো আর কোনো ছাত্রছাত্রীর খাতা চেক করলো না। এই সুযোগে কদু ইচ্ছা মতো নকল করে লিখতে থাকলো। যাক বাঁচলাম, এখন শুধু লিখবো আর লিখবো। স্যার আর আমার কোনো খাতা চেক করবে না। এবার আমার পাস করা ঠেকায় কে? এবার তো ফেলটু কদু নাম আমি মুছেই ছাড়বো ইনশাল্লাহ। স্যার বেটা এবার বুঝুক মজা, কদুকে নকল করা থেকে আটকাবে কে? এভাবেই পরীক্ষা শেষ হয়ে গেল। সবাই হল থেকে বের হয়ে যে যার বাড়ির দিকে চলে গেল। কদুর বন্ধু মদন কদুকে বলে, কিরে কদু, তুই স্যারকে ওটা কি কাগজ দিলি হাতে, যেটা থেকে স্যার আর কোনো খাতা চেক না করে চেয়ারে গিয়ে বসলো? আরে মদন শোন তবে রে, ওই কাগজে আমি লিখেছিলাম স্যার আপনার প্যান্টের পিছনের দিক দিয়ে সম্পূর্ণ ছিঁড়া, আপনার সব কিছু দেখা যাচ্ছে, আর এই কারণেই স্যার চেয়ারে বসে নিজেকে আড়াল করে।
আর আমি এই সুযোগে নকল করে নেই। তাছাড়া ওই স্যারকে টপকিয়ে আজ আর নকল করার কোনো উপায় ছিল না রে, তাই তো এই চাল দিয়েছি আমি। হা হা, যাক দোষ, ভালোই করেছিস, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। ফেলটু কদুর রেজাল্টের দিন ঘনিয়ে আসে। ফেলটু এবার পাশ করে যায়। এই খুশিতে ফেলটু কদু বাজারে যায় মিষ্টি আনতে। এমন সময় রাস্তায় ঝলমলির সাথে দেখা হয়ে যায়। কি রে ফেলটু কদু, কি খবর তোর? আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। চুপ ঝলমলি, একদম চিংড়ি মাছের মতো লাফাবি না। আর আমাকে ফেলটু কদুও বলবি না, শুধু কদু বলবি। আমি এবার পাশ করেছি, বুঝেছিস? ওরে আমার কদু সোনা গো, তুমি এবার পাস করেছো। থাক, এখন থেকে তাহলে কদু বলেই ডাকবো। প্রিয় এলাকাবাসী, আমাদের কদু আর ফেলটু কদু না, সে এবার পাস করেছে। আরে বিল্লু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর তোমার প্রেমের খবর কি? আর বানর, ওই হারামজাদা বল্টুর কারণে আমি আমার শিউলিকে আপন করতে পারছি না রে। আরে বল্টু, কি ব্যাপার? পিঠে হাত দিয়ে আসলি যে, তোর পিঠে আবার কি হয়েছে রে? আর বলো না, স্যার আমাকে আচ্ছা ধোলাই দিয়েছে, কোনো কারণ ছাড়াই ক্লাসে আমাকে অনেক মেরেছে। আরে বোকা, তুই জিজ্ঞেস করতে পারিসনি তোকে মারছে কেন? আমার তো মনে হয় ওই শালা নিশ্চয়ই ওর বউয়ের সাথে ঝগড়া করে এসেছে, আর সেই রাগ তোর উপর দিয়ে ঢেলেছে। তা হতে পারে। আচ্ছা, আমাকে আবার স্কুলের সামনে যেতে হবে আমার মামাতো বোনকে আনার জন্য। দেরি হলে আবার বকা খেতে হবে। চলি। এই কথা বলে বল্টু শিয়াল বাইকে করে স্কুলের সামনে যায়। আরে দূর, জোড়া জোড়া কত মেয়ে যাচ্ছে, কিন্তু এই ম্যাডামের তো কোনো খোঁজই নেই। ওই তো হেলে দুলে আসছে। আরে বল্টু ভাই, চলো, আমার জন্য তোমার দেরি হয়ে গেল গো। এই সেমরি, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস না বিকেলে আমার ফুটবল খেলা আছে? তোর জন্য আমার কত সময় লস হলো। তাড়াতাড়ি উঠ। না, আমি তোমার সাথে আর যাব না। তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি আর তোমার সাথে একদম যাব না। এই যা, আজ মনে হয় একটু বেশি বকে ফেলেছি। এখন যদি সরি না বলি তাহলে বাড়িতে গিয়ে তো মাকে যাতা বলে দিবে। আচ্ছা ঠিক আছে, তোকে আর কখনোই বকবো না। সরি সরি ম্যাডাম, এখন আপনি উঠুন আমার গাড়িতে। ঠিক আছে, এবার আমি উঠছি। এই কথা বলে তারা দুজনেই যেতে থাকে। কিছু দূর যেতেই শিউলি শিয়ালিনী মনে মনে বলে, ইস, এখন যদি একটু দাঁড়াতো তাহলে মনের কথাটা বলেই দিতাম। কিন্তু এখন যে মেজাজে আছে কিছুই বলা যাবে না। সব সময় নায়কের ভাব নিয়েই থাকে, একটাবারও বলে না শিউলি চল তোকে নিয়ে একটু ঘুরে আসি। যত সব। কি ব্যাপার, আজকে কোনো কথা না বলেই ঘরে চলে গেল? নিশ্চয় বল্টুর সাথে আবার ঝগড়া হয়েছে, তাই না? এদের দুজনকে নিয়ে আর পারি না। হ্যাঁ রে মা, আয় খাবার খেতে আয় দেখি। আমি তোদের জন্য খাবার রেডি করে রেখেছি রে। আন্টি, আমি কোনো খাবারই খাবো না। তোমার ছেলে রোজ আমাকে গালমন্দ করে কোনো কারণ ছাড়াই। আচ্ছা ঠিক আছে, আজ আমি ওকে বকে দেব। এবার আয় তো দেখি, আমি তোকে নিয়ে খাইয়ে দিচ্ছি। এরপর গোলাপি শিয়ালিনী শিউলি শিয়ালিনীকে খাইয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, শুধু ওকে খাইয়ে দাও, আমি তো তোমার কেউ নই। দেখলে আন্টি, তোমার ছেলে কিভাবে আমার সাথে হিংসে করে। আমাকে একদম সহ্য করতে পারে না।
আমার আন্টির কাছে আমি ভাত খাচ্ছি, তাতে তোর কি? হ্যাঁ, আচ্ছা হয়েছে হয়েছে, আমি দুজনকেই খাইয়ে দিচ্ছি। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। আরে এই শিউলি, এইদিকে আয়, তুই কি আমার ভালো বন্ধু হবি? হ্যাঁ, তাহলে তুই কিন্তু আমার সাথে আর ঝগড়া করতে পারবি না। তোর সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে হবে। কি বলবি তো? আচ্ছা ঠিক আছে, আমি তোর সব শর্তে রাজি আছি, তবে তোকেও যেন কোনো বাজে কাজ করতে না দেখি, তাহলে কিন্তু বুঝতেই পারছিস। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন বনের বিল্লু শিয়াল শিউলি শিয়ালিনীকে বলে, এই যে সুন্দরী শিউলি, তোমার জন্য রোজ এই রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি, একটা কথা বলার জন্য গো। কি কথা বল দেখি। আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই গো। কি কি বললে তুমি? এই কথা আর একবারও উচ্চারণ করবে না। খুনি আমার সামনে থেকে সরে যাও, সরে যাও বলছি। যদি বল্টু ভাই দেখতে পায় তাহলে তোমার হাড় মাংস এক করে ফেলবে, এই আমি বলে দিলাম। এসব বলে শিউলি সেখান থেকে চলে যায় আর বল্টু শিয়ালকে সব কথা খুলে বলে। সব শুনে বল্টু শিয়াল রেগে বলে, কি, ওই হারামজাদার এত বড় সাহস, তোকে প্রপোজ করে? ওর আজকে এমন হাল করব না যে সারা জীবন ভুলতে পারবে না। আরে আরে, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এখন ঝগড়া করবে? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আর তুমি কেনই বা আমার জন্য এত কিছু করবে? তুমি কি আমার? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস, আমি তোকে অনেক ভালোবাসি, আর তুই? আমিও তোকে অনেক ভালোবাসি রে। তাদের এসব কথা গোলাপি শিয়ালিনী আড়াল থেকে শুনতে পায়। আমি তো এটাই চেয়েছি, শিউলিকে আমার বল্টুর বউ করতে। আমি ওদের জন্য বিয়ের কেনাকাটা করব। কিছুক্ষণ পর আরে বল্টু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর তোমার প্রেমের খবর কি? আরে বানর, কি আর খবর, ওই হারামজাদা বল্টুর কারণে আমি আমার শিউলিকে আমার করতে পারছি না রে। তাহলে কি আর করার, ব্যর্থ প্রেমিক। নায়ক বাপ্পারাজের মতো রাস্তায় রাস্তায় ঘুরে গান বলো, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়, লা 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 লা। ওরে হারামজাদা, তুই আমাকে শেষমেশে বাপ্পারাজের মতো ব্যর্থ প্রেমিক বানিয়ে দিলি। এই নে, তোর জন্য অনেক শপিং করে এনেছি, এসব শাড়িতে বিয়ের দিন পরবি মাইরি। আমি ভাবতেই পারিনি তোকে আমার জীবনের সাথী হিসেবে পাবো। আমিও না। চলো এবার আমরা বিয়ের জন্য রেডি হই।